দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি টক শো সঞ্জি স্টেইনলেসের সৌজন্যে মুক্ত বাকি। আমাদের আজকের বিষয় হেলেন কেলার, প্রতিবন্ধী এবং মুক্তি। হেলেন কেলার সম্পর্কে আপনারা সম্ভবত অনেকেই জানেন। উনি শ্রবণ এবং দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। কেউ কেউ মনে করেন এটা ছিল জন্মগত, কিন্তু আজ আমাদের যারা অতিথি এসছেন তাদের কাছে আমি জানতে পারলাম 1.5 বছর বয়সে তার একটা মারাত্মক অসুখ হয়েছিল এবং তারপরে উনি আস্তে আস্তে প্রতিবন্ধী হয়ে যান। প্রতিবন্ধী থাকা অবস্থাতেও তিনি অনড়ের মধ্যে নিজেকে গড়ে তোলেন একজন শ্রদ্ধেয় মহামানব, সারা বিশ্বব্যাপী যাকে এক নামে পরিচিত হয়েছেন এবং মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। এই মহিষী নারী ছিলেন একাগ্রতা, পরিশ্রম ও কল্পনা শক্তির দ্বারা প্রতিবন্ধিতাকে জয় করার এক শক্তিশালী উদাহরণ। তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে বহু প্রতিবন্ধী নিজ নিজ জীবনে সফল হয়েছেন। আজ তার 133তম জন্মদিন। এই দিনটাকে স্মরণ করেই প্রধানত এই অনুষ্ঠান সাজিয়েছি আমরা। হেলেন কেলার বলতেন, পৃথিবীর সবচেয়ে ভালো আর সবচেয়ে সুন্দর জিনিসগুলি ধরা যায় না, ছোঁয়া যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আসলেই মানুষ তো হৃদয় দিয়েই মানুষ। বুদ্ধি অন্য প্রাণীরও আছে, কিন্তু হৃদয় কারো নেই। বুদ্ধি এবং হৃদয় যুক্ত করে যারা মানুষের কল্যাণে উৎসর্গ করেন তারাই বড় মানুষ হন। এরকম হেলেন কেলারের উদাহরণ থেকে সারা দুনিয়াতেই অনেকে কাজ শুরু করেছেন প্রতিবন্ধীদের প্রতিবন্ধিতা থেকে মুক্ত করবার জন্য। বাংলাদেশেও সেরকম যারা যারা কাজ করেছেন, সেরকম দুজন অতিথি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করে দিচ্ছি। ডাক্তার নাফিসুর রহমান, পরিচালক, জাতীয় প্রতিবন্ধী ফোরাম। মেহফুজা ইসলাম, স্পেশাল এডুকেটর ও সমন্বয়কারী, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন। দর্শক মন্ডলী, আপনাদেরকে দেখাবার জন্য, বোঝাবার জন্য আজকে আমাদের এখানে অতিথি হয়েছেন আবেদা। উনি দৃষ্টি প্রতিবন্ধী। তার সঙ্গেও কিরকম করে যোগাযোগ করা যায়, উনিও কিরকম করে সব দিক থেকে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমাদের এই সমাজের সঙ্গে যোগাযোগ করছেন, কাজ করছেন, বড় হচ্ছেন, তার উপরে আমরা কথা বলবো। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। ডাক্তার নাফিসুর রহমান, আমি প্রথম আপনার কাছে আসছি। জি, মানে বিষয়টা তো আমি বললাম, বিষয়টা ভূমিকা সহ, যেহেতু আপনি জাতীয় প্রতিবন্ধী ফোরামের পরিচালক, হেলেন কেলার সম্পর্কে নিশ্চয়ই ভালো জানেন। আপনি যাই জানেন সবাইকে বলতে বলছি এই উদ্দেশ্যে যে আমি মনে করছি যে এই বিষয়টা আমাদের সমগ্র জনগোষ্ঠীর মধ্যেও এক ধরনের আমাদের সহমর্মিতার বিষয় আছে, কিন্তু চেতনাটা আরো যাতে শানিত হয়, মানুষের একটা সহমর্মিতার দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। ধন্যবাদ মান্না ভাই। আমি হেলেন কেলার সম্বন্ধে বলার আগে বা এই বিষয়ে বলার আগে প্রথমে আমি আসলে আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল 24-কে ধন্যবাদ জানাতে চাই, কারণ এই প্রথম একটা মেইন স্ট্রিম টক শোতে প্রতিবন্ধিতা বিষয়ে আমরা আলোচনা করতে পারছি, এই সুযোগটা পেয়েছি। এজন্য আমরা কৃতজ্ঞ এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এই প্রথম একটা মেইন স্ট্রিম টক শোতে আমরা এই বিষয়ে কথা বলতে পারছি। হেলেন কেলার সম্বন্ধে আসলে আপনি যে কথাটা দিয়ে শুরু করেছেন, আমরা অনেকেই মনে করতাম যে, অনেকেই জানি যে সে বোধহয় জন্মান্ধ এবং জন্ম থেকেই বোধহয় সে তার দৃষ্টি প্রতিবন্ধিতার সঙ্গে বোধহয় একই সঙ্গে শ্রবণ প্রতিবন্ধিতা ছিল। এটা তার যখন প্রায় 1.5 বছর বয়স, তখন স্কারলেট ফিভার নামে একটা অসুখ। এটা যে খুব বেশি মারাত্মক একটা অসুখ তা নয়, কিন্তু সে সময় এটার কোনো চিকিৎসা ছিল না বলে অধিকাংশ মানুষ এটাতে এফেক্টেড হলে তারা মৃত্যুবরণ করত বা কোনো একটা মেজর প্রতিবন্ধিতা তাদের মধ্যে থাকতো। এইভাবেই কিন্তু হেলেন কেলারের এই পথে আসা। তার বয়স যখন প্রায় 6 বছর, এইটুক সময়ের মধ্যে কিন্তু এই 1.5 বছর বয়সের পর থেকে 6 বছর বা 7 বছর এই বয়স পর্যন্ত যেটা হয় যে একটা প্রতিষ্ঠিত ফ্যামিলিতে যখন এরকম একজন শিশু বেড়ে উঠতে থাকে, তখন কিন্তু সে নিজে থেকেই কিছু ইশারা ভাষা বা কিছু ভাষা যোগাযোগের মাধ্যম সে তৈরি করে ফেলে। এগুলো আমরা বাংলাদেশেও হয়, একেবারে গ্রামে গঞ্জেও এটা হয়। এগুলো হলো ইন্ডিজেনাস কিছু সাইন্স আমরা তৈরি করে ফেলি। সেভাবেই কিন্তু তার যোগাযোগ। অসুবিধা হচ্ছে না তো? সেখান থেকে তার বয়স যখন আনুমানিক 6 বছর, তখন তার মা একটা বই পড়েন। সেটা হলো চার্লস ডিকেন্সের একটা ছিল,
আমেরিকান নোটস বলে একটা ইয়ে ছিল, সেটা থেকে সে ইন্সপায়ার্ড হয় যে তখন পার্কিন্স স্কুল ফর দ্য ব্লাইন্ড নামে একটা 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 স্কুল, প্রতিষ্ঠিত স্কুল ছিল, এবং সেখানে আরো একজন শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে সেখানে আগে পড়াশোনা করেছে, তার সঙ্গে চার্লস ডিকেন্সের দেখা হয়, এবং সেটা সে খুব সবিস্তারে তার এই আমেরিকান নোটস এর মধ্যে থাকে যে কিভাবে সেই স্কুলে পড়াশোনা করছে। সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে তখন কিন্তু এই হেলেন কেলারকে তখন এই স্কুলে নিয়ে আসা হয়। সেখান থেকে তখন এই স্কুলে তখন তাকে একজন গাইড তার সঙ্গে নিয়ে আসা হয়। আমরা যখন হেলেন কেলারের নাম বলি আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে হেলেন কেলার কিন্তু একা এই পথে হয়তোবা হাঁটতে পারতেন না, তার সঙ্গে কিন্তু আরেকজন মানে একজন বড় গাইড ছিলেন, তার একজন শিক্ষক, একজন সঙ্গী, একজন মেন্টর। কাজেই তার কথাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং এটা যে কোনো শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য কিন্তু তার শিক্ষক বা তার গাইড যিনি থাকবেন তার ভূমিকা কিন্তু মানে অনস্বীকার্য তার ডেভেলপমেন্টের জন্য। কাজেই সেরকম একজনের কথা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো এই একই সঙ্গে কিন্তু এইভাবে তখন তারা আস্তে আস্তে বেড়ে ওঠেন। তার গাইড যিনি ছিলেন তিনিও কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী, কাজেই সে কিন্তু আস্তে 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 গাইড যিনি তিনিও দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। কাজেই সেখান থেকে কিন্তু আস্তে আস্তে হয়েছে নাকি, প্রথম দিকে অতটা ছিলেন না, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দৃষ্টি হারিয়ে ফেলেন। কাজেই সেখান থেকে তারা একসঙ্গে একটা টিম হিসাবে বেড়ে ওঠে, এবং সে সময় পর্যন্ত কিন্তু আসলে একজন শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য যে ট্যাকটাইল সাইন যেটা আপনারা আজকে চেষ্টা করছেন এই ম্যাটের সাথে, সেটা তখন ছিল সেটার শুরুর দিককার অবস্থা। সেটাই আস্তে 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 সেটা আরো বেশি সমৃদ্ধ হয়েছে এবং সেখান থেকে বেড়ে উঠেছে। একটা জায়গায় জাস্ট কথাটা বলেই শেষ করি হবে যে মানে হেলেন কেলার সম্বন্ধে সবচেয়ে বড় যেটা আমরা বলি যে সেটা হলো যে তার আগেও কিন্তু অনেকেই শিক্ষিত হয়েছে, কিন্তু ডেফ ব্লাইন্ডদের মধ্যে অনেকে শিক্ষিত হয়েছে, কিন্তু হেলেন কেলার হলো প্রথম যে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করে একজন ডেফ ব্লাইন্ড মানুষ হওয়ার সত্ত্বেও। কাজে এটা একটা অনেক বড়। জি, মেহফুজ ইসলাম, আমি আপনার কাছে আসছি। মানে আপনি লিখেছেন বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের এডুকেটর ও সমন্বয়কারী। বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন এটা কি মানে এনজিও বা নিজেদের উদ্যোগে করে? এটা একটা এনজিও, এটা প্রাইভেট এনজিও এবং সরকারি কিছু সহযোগিতা এনজিও অন্তর্ভুক্ত আছে। এটা হচ্ছে সেবামূলক একটা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, নন প্রফিটেবল সেবামূলক একটা প্রতিষ্ঠান। মানে আপনি যদি বলেন একটু যে আপনারা কি করেন, মূলত প্রতিবন্ধীদের উপরই কাজ করেন? হ্যাঁ, মূলত প্রতিবন্ধী মেইনলি কি আমাদের অর্গানাইজেশনের মূল কাজই হচ্ছে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা। এখানে ক্লিনিক আছে, স্পেশাল স্কুল আছে, ইনক্লুসিভ স্কুল আছে। আমাদের রুরালে আরো 6-7টা এলাকায় আমাদের স্কুল আছে এবং প্রতিটা এলাকার স্কুলেই গ্রামের ইনক্লুসিভ স্কুল আছে এবং স্পেশাল ক্লাস আছে পাশাপাশি। ওটা একটা, কিন্তু ইনক্লুসিভ সেটআপটা হচ্ছে মূল, কেননা আমাদের ইনক্লুসিভ সেটআপে আমাদের স্পেশাল বাচ্চারা যারা এডুকেবল তারা কিন্তু ইনক্লুসিভে পাশাপাশি তারা লেখাপড়া করে এবং তারা ইতিমধ্যে আমাদের সমাপনী পরীক্ষা দিয়েছে। বেশ কিছু বাচ্চা পরীক্ষা দিয়ে পাশ করেছে, ক্লাস 5 পাশ করেছে সমাপনী পরীক্ষা। ক্লাস 5 পর্যন্ত? হ্যাঁ, আমাদের এটা প্রাইমারি স্কুল। এই যে মেয়েটিকে আপনি সাথে এনেছেন বা আমরাও তাকে আসবার জন্য বলেছি, ও কি লেখাপড়া করছে? হ্যাঁ, ও আমাদের স্পেশাল অংশে আছে, স্পেশাল স্কুলে আছে। ওর জন্য স্পেশাল এডুকেশনটাই দরকার। হ্যাঁ, আমার ক্লাসে আরো কিছু বাচ্চা আছে যারা ইনক্লুসিভ সেটআপে গিয়ে পড়াশোনা করতে পারে, তারা আবার ইনক্লুসিভের সাথে যুক্ত, কিন্তু ও আমাদের সম্পূর্ণ স্পেশাল সেটআপে আছে। স্পেশাল সেটআপে মানে আপনি তার সম্পর্কে বা আপনাদের সামগ্রিক সেটআপ সম্পর্কে একটু বলবেন কিভাবে কাজ করছেন? আচ্ছা, আমি প্রথমেই আবেদাকে নিয়ে শুরু করতে চাই।
আপনারা হেলেন কেলার সম্পর্কে শুনলেন। আবেদা ওই ধরনের একজন বাচ্চা। হেলেন কেলার যেরকম চোখে দেখতে পেত না, কানেও শুনতো না, দৃষ্টি শ্রবণ প্রতিবন্ধী, ডেফ ব্লাইন্ড, এবং এর পাশাপাশি হেলেন ওর বুদ্ধি বিকাশের দিক থেকেও কিছুটা পিছিয়ে আছে। কারণ আবেদা কারণ শুনতে পাই, ওর খুব সামান্য শুনতে পায়, খুব জোরে সাউন্ড করলে ওকে শুনতে পায়, কিন্তু ওয়ার্ড ডিসক্রিমিনেশন করতে পারে না। যেমন ক, খ, গ, ঘ, এই যে ডিসক্রিমিনেশন, ওর টোনটা বুঝে, সাউন্ডের পারসেপশনটা আছে, এবং টোনের ওঠানামাটা বুঝে, ইন্টোনেশনটা বুঝে। এখন শুধু তাকে আপনারা শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী বলছেন? হ্যাঁ, শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী, এবং ইন্টেলেকচুয়ালি কিছুটা পিছিয়ে আছে। এটা আসলে ওর দোষ না, বলতেও তো পারে না, ও স্পিচ নেই, ও কথা বলতে হেলেন পারে কেলার না। বলতে পারতেন না, উনি হেলেন কেলার বলতে পারতেন। উনি পার্কিন স্কুল ফর দ্য ব্লাইন্ডে 14 বছর বয়সে গিয়েছিলেন। ওখানে একটা পদ্ধতি আছে, থেডোমা পদ্ধতি। হ্যাঁ, এখানে টাচ করে, এখানে গলায় টাচ করে, লিপ রিড করে এবং ভয়েসের ওঠানামাটা বুঝে উনি কথা শিখেছিলেন পরবর্তীতে, এবং কথা বলতে পারতেন। উনি স্পিচ দিতেন, উনি বিভিন্ন এলাকায় গিয়ে উনি ওরালি কথা বলতেন। যখন উনি বাইরে ভিজিট করেছেন। এখন আবেদা সম্পর্কে যেমন আমি যেটা বলতেছিলাম যে ও যে একটু পিছিয়ে আছে ওর সমবয়সী বাচ্চার তুলনায়, এটা কিন্তু এটা আমরা 5টা ইন্দ্রিয় নিয়ে কাজ করি, আর 5টা ইন্দ্রিয় কাজ করে আমরা শিখি, আমাদের বুদ্ধির বিকাশ করে। ওর 2টা প্রধান ইন্দ্রিয় যেহেতু কাজ করছে না। প্রাথমিক অবস্থায় ও যেরকম ছিল, তারপর আপনার কোনো ভিডিও আছে? ওর প্রাথমিক অবস্থা জি আছে। যেমন ও আজকে এই যে বিটস গুলো সর্ট করে মালা গাচ্ছে। হ্যাঁ, আমরা দেখি তাহলে সেটা। হ্যাঁ, ও প্রাথমিক অবস্থা কিন্তু সে বিচি, বিভিন্ন ধরনের বিচির টেক্সচার দিয়ে তারা মানে ও মানে আলাদা করতে পারতো। সেটাকে এখন সে, এটা অনেক আগের ভিডিও একটা, ও যখন আরো ছোট ছিল, সে চালের মধ্যে সে তেঁতুলের বিচি এবং সিমের বিচি আমি মিশিয়ে দিয়েছি, সেটাকে চালের ভিতর থেকে সে একটা একটা করে বেছে বের করে আলাদা করছে। এবং দেখেন ও সঠিক জায়গায় সে রাখছে, কিন্তু একবারও কিন্তু সে ভুল হচ্ছে না, এবং প্রত্যেকবার সে টাচ করে দেখছে যে আমি ঠিক জায়গায় রাখলাম কিনা। সে মেক শিওর করছে যে না, এখানে আছে, এখানে আছে, দেখি আমি। এভাবে সে সর্ট করছে। আজকে যে কাজটা ও করছে আমাদের পাশে বসে, সে এইটারই জেনারেলাইজেশন, যে আরেকটু উন্নতর পর্যায়ে, যে ও এটা এই স্কিলটাকে সে পরবর্তীতে ওর ব্যক্তি, ধরেন যে ও আরেকটু বড় হলো, যে ও ধরেন ও খুবই দরিদ্র পরিবার থেকে এসেছে, ওর মা গৃহপরিচারিকার কাজ করে, ওর বাবা বাবুর্চির কাজ করে, এবং ও যদি এই কাজটাকে বড় হয়ে এই স্কিলটাকে যদি কাজে লাগিয়ে সে ইনকাম জেনারেটিং কিছু করতে পারে, তাহলে ওর জন্য, ওর পরিবারের জন্য, এমনকি সর্বোপরি সমাজের জন্য একটা বিশাল পাওয়া। মানে এখন যেটা বললেন, এটাকে স্কিল হিসেবে ডেভেলপ করে সে মানে ও তার নিজের জীবিকা উপার্জন করতে পারে, এরকম আশা করছে? অবশ্যই, অবশ্যই। কেননা আমরা বাজারে দেখি যে এই ধরনের মালা আমরা পাই। দেখাচ্ছি আপনাকে। এখন সে কি কাজ করছে? এখন সে কি ইয়ে করছে? মালা গাচ্ছে। এই যে দেখেন, একটা লাল একটা কমলা। এটা কি এখন বসে বসে বানাবে? হ্যাঁ, সে করলো। সে একটা লাল একটা কমলা মানে দিয়ে সেট করে, একটাও কিন্তু ভুল হয়নি। আপনি একটু খেয়াল করে দেখেন, একটাও ভুল হয়নি। তাহলে ও কেন পারবে না? ও বিভিন্ন রঙে, আমরা এবার পয়লা বৈশাখে ওর তৈরি মালা বিক্রি করেছি এবং ওকে আমি পয়সা দিয়েছি। তাই? দেখেন ও, এবং কি মনোযোগের সাথে সে এই জিনিসটা করছে, এবং সে আনন্দ পাচ্ছে। এটা বড় কথা যে আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি, যে কাজটাতে ও আনন্দ পায় সেই ধরনের কাজ আমি সিলেক্ট করি। কারণ ও কিন্তু বোর হচ্ছে না। দেখবেন ও মাঝে মাঝে তাকালে দেখবেন যে ও হাসছে, হ্যাঁ, এবং খুব আনন্দের সাথে সেই কাজটা করছে, এনজয় করছে। আমরা যদি এমন একটা কাজ দিব যে না, ওকে জোর করে করাতে হচ্ছে, কিন্তু আমি ওকে সফল করতে পারবো না। যে কাজগুলো আমি সিলেক্ট করবো, ওর যেটাতে ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে, সেটার উপর ভিত্তি করে আমি তাকে তৈরি করব, সেটার উপর ভিত্তি করে আমি তার কারিকুলাম প্ল্যানটা করি, হ্যাঁ, যাতে ও ভবিষ্যতে সেই এই স্কিলটাকে কাজে লাগিয়ে সে একটা তার পরিবারকে সহায়তা করতে পারে। ইতিমধ্যে সে
শুরু করেছে। আমার আমার আরো কিছু প্ল্যান আছে ওকে দিয়ে করানোর, সেগুলো যাতে ও ভবিষ্যতে ওর মা বাবাকে যেন যেন ওর মা বাবা চিন্তা করতে না পারে যে না আমার এই মেয়েটা আমার জন্য কিছু করবে না, আমি ওর জন্য কি করবো, সে শুধুই আমার জন্য বোঝা, এরকম ভাববে। বোঝা আমার জন্য বোঝা কি, মানে ওকে দিয়ে কিছু হবে না, ওর কোনো কিছুই সম্ভব না। এবং তার বাবা বিশেষ করে মনে করতো যে না আমার এই মেয়েটাকে দিয়ে কি হবে, ওর পিছনে এত দৌড়ায় কি হবে, ওর পিছনে এত করে কি হবে। কিন্তু আমি আমি এটাই বুঝাতে চাই ওর পরিবারকে যে না আসলে এই যে স্কিলটা, এই স্কিলটা ভবিষ্যতে কিন্তু ওর জন্য একটা পাথর হয়ে দাঁড়াবে। আমি কিন্তু আপনার কাছে এই জিনিসটা একটু জানতে চাইবো যে এটা তাকে কি করে ধরালেন এবং আপনি কোন লেভেলে যেতে চাইছেন যাতে সে তার নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের জীবিকা উপার্জন করতে পারে। কিন্তু তার আগে মানে ও যে কাজটা করছে এখন কতদূরে এগুলো সে একটু দেখাবেন আমাদেরকে। হ্যাঁ, এই যে প্রায় শেষ পর্যায়ে। আমরা যখন এখানে বসেছিলাম তখন কিন্তু এই হ্যাঁ আমি খেয়াল করেছি যে এগুলো কেবল থেকে দেওয়া হলো, জায়গায় দেওয়া হয়েছে। হ্যাঁ সেখান থেকে সে নিজে কিন্তু আগে ধরে ধরে আলাদা করে বাছাই sort করে করেছে। আলাদাগুলো ভিন্ন জায়গায় রেখেছে। এখন সে একটা থেকে তুলে সে হাতে ধরেই বুঝছে যে মানে একটা একবার এটা দিতে হবে, একবার ওটা দিতে হবে, এই জিনিসটা যে ওর এই সিকোয়েন্সটা। তো ওর মধ্যে কি কালার সেন্স আছে এখন? না, খুবই ন্যারো ভিশন, কিন্তু ও দুইটা বিচি কিন্তু দুইটা টেক্সচারের, দুটো ও, size আচ্ছা, একটা আচ্ছা, একটা texture টা গোল, বুঝছি। হ্যাঁ টেক্সচারটা গোল, আর একটা হচ্ছে একটু oval একটু shape। ওভাল শেপ। তো টাচ করে করে কিন্তু ও এমনি চোখের কাছে নিল কালারটা দেখছে, কিন্তু এইটা যদি একই শেপ দিতাম তাহলে কিন্তু ওর একটু ভুল হয়ে যেত, কেননা কালারটা খুব কাছাকাছি কালার। ও এই টেক্সচারের জন্য আলাদা আমি করতে স্যার একটা পারছে। বিরতিতে যাব, এই বিরতির মধ্যেই ও হয়তো বাংলা কথা শেষ করতে পারবে। অন্য কোনো কাজ দেবেন তাকে এর মধ্যে? হ্যাঁ দিতে পারি, যে ওকে আমরা বারের নামগুলো সাইন করে দেখাই। মানে সেটা পরেও দেখাতে পারেন বা যেটা আপনি সুবিধা মনে করেন। বিরতি নিচ্ছি, নেবার পরে আবার এই বিষয়টাই আমি জানতে চাই। হ্যাঁ, ওকে আর পরবর্তীতে আর কি করা যায়, আর কি জি, করতে পারে সেগুলো আমি জি, বলবো। ধন্যবাদ। দর্শক মন্ডলী, একটা বিরতি নিচ্ছি, তারপরে কি জানি আমি বেশি বলছি নাকি, যেরকম বলছিলাম যে বিস্ময়কর মহিলা একজন হেলেন কেলার, এই মেয়েটিকে আমি এখনই যেটা দেখলাম সেটাও কিন্তু আমার কাছে বিস্ময়করই মনে হচ্ছে। আর যেরকম করে মেহফুজা ইসলাম বলছেন যে এরকম শিখতে শিখতে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজের জীবিকা উপার্জন করতে পারবে, ভাবতেও ভালো লাগে, জানতে পারলে, বিশ্বাস করতে পারলে আরো বেশি ভালো লাগবে। বিরতি নেব, আমাদের সঙ্গে থাকুন, ফিরে এসে আমরা এর উপরে আবার কথা বলবো। দর্শক মন্ডলী, আবার ফিরে এলাম টক শো মুক্ত বাকে। ডক্টর নাফিসুর রহমান, আমি আপনার কাছে আসছি। মানে আমরা দেখলাম, হয়তো আমাদের দেখা শেষ হয়নি, তারপরেও মানে আপনি আমাদের একটা ধারণা বলুন এই শিক্ষার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে। আপনি বলতে নিয়েছিলেন তখন কথা শেষ হয়নি আপনার। আচ্ছা, যেটা বলছিলাম যে আমি শুধু ওর কথা বলছি না, আমি সব প্রতিবন্ধীদের শিশুদের কথা বলছি যে আমাদের দেশে শুধু আমাদের দেশে না, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য সবচেয়ে পুরনো শিক্ষা পদ্ধতি যেটা ছিল একদম প্রথমে যে হোম বেসড এডুকেশন, যে তাদেরকে স্কুলে নেওয়ার কোনো উপায় নেই, তাদেরকে বাসায় রেখেই লেখাপড়া, যদি লেখাপড়া শেখানো হয় বাসায় রেখেই শেখানো হবে। তার পরবর্তীতে আসলো এই স্পেশাল এডুকেশনের বিষয়টা, এবং এটা কিন্তু অনেক পুরনো, আপনার একদম 18th সেঞ্চুরি থেকে যদি আমরা দেখি, সেই সময় থেকেই কিন্তু অ্যাসাইলাম বেসড এদেরকে রেখে সেখানে মূলত এই দৃষ্টি প্রতিবন্ধীদেরকে রেখে সেখানে শেখানোর পদ্ধতি চালু হয়। ওদের একদম বিশেষ কারিকুলামে বিশেষ শিক্ষক, ওদের শেখানোর পদ্ধতিতে বিশেষভাবে এভাবে। এটা পরে আস্তে আস্তে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীর পাশাপাশি বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য ইয়ে করা হয়েছে, শ্রবণ প্রতিবন্ধীদের, যারা শ্রবণ বাক প্রতিবন্ধী তাদের জন্য হয়েছে। এরপরে আস্তে আস্তে এসছে কিন্তু ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেমের কথা, যেখানে বলা হচ্ছে যে একটা রেগুলার স্কুলে হয়তো এই বাচ্চাগুলিকে নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু সেখানে একজন রিসোর্স টিচার বা একজন বিশেষ শিক্ষক তিনি বিশেষভাবে তাদেরকে পড়াবেন। বাচ্চাগুলো স্কুলে রেগুলার ক্লাসে থাকবে, কিন্তু মূলত তাদের পড়াশোনাটা হবে ক্লাসের বাইরে, রেসিডেন্সিয়াল বা নন রেসিডেন্সিয়াল কোনো একটা সেট আপ হবে। আমাদের দেশেও কিন্তু এই পদ্ধতিতে চালু আছে, এবং সেটা 74 সাল থেকে কিন্তু আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এটা চালু করা হয়েছিল। এখন আমাদের প্রত্যেকটা জেলাতেই কিন্তু এরকম একটা করে স্কুল আছে যেখানে দৃষ্টি প্রতিবন্ধী যারা সেই সমস্ত শিশুরা পড়াশোনা করতে পারে। নতুন যে ধারাটার কথা আমরা সবাই এখন বলতে চাচ্ছি সেটা হলো ইনক্লুসিভ এডুকেশন, যে একটা রেগুলার স্কুলে রেগুলার কারিকুলামে সব বাচ্চাদের সঙ্গে
প্রতিবন্ধী বাচ্চারাও পড়বে, প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী বাচ্চারা একসঙ্গে পড়াশোনা করবে। আমরা যেটা দেখি যে যত ধরনের প্রতিবন্ধী বাচ্চা আছে তাদের মধ্যে প্রায় সব ধরন মিলিয়ে আমরা যদি বলি যে প্রায় 70% প্রতিবন্ধী বাচ্চাকে কিন্তু রেগুলার স্কুলে নিয়ে আসা সম্ভব। কখনো কখনো হয়তো বা শিক্ষকের প্রশিক্ষণের বিষয়টাকে মাথায় রাখতে হবে, স্কুলের অবকাঠামোগত কিছু পরিবর্তন করতে হবে, আর বাচ্চাদের বাকি যে বাচ্চা আছে তাদেরকে মোটিভেট করতে হবে যেন এই বাচ্চাগুলোকে তারা অ্যাকসেপ্ট করে নেয় বন্ধু হিসাবে। এরকম বিয়ে করলে কিন্তু 70% বাচ্চাকে রেগুলার স্কুলে নিয়ে আসা সম্ভব। তারপরে ধরেন প্রায় 10% বাচ্চার হয়তো বা ইন্টিগ্রেটেড এডুকেশন দরকার হবে, আরো 10% বাচ্চার হয়তো বা স্পেশাল এডুকেশন দরকার হবে, আর কিছু বাচ্চা খুবই সিরিয়াস প্রতিবন্ধী তাদের হয়তো বা হোম বেসড এডুকেশন বা অন্য কোনো এডুকেশন পদ্ধতিতে নিয়ে করা যেতে পারে। তো এইরকম এই ধারাগুলো আছে। কিন্তু এখন যেটা হচ্ছে, যেমন ধরেন শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী যে সমস্ত বাচ্চাগুলো আছে এদেরকেও আমরা দেখছি যে এদেরকে কিন্তু যেমন ওকে একটা স্পেশাল এডুকেশন সেট আপে রাখা হয়েছে, কারণ ওর যেহেতু যে বয়সে সে এইখানে এসছে এই স্কুল পর্যন্ত, আরো অল্প বয়সে যদি নিয়ে আসা হতো তাহলে হয়তো আরো অনেক ডেভেলপমেন্ট ওর মাও এই রিয়েলাইজেশনটা করছে যে আপা যদি আমি আমাদেরকে অনেক ছোটতে আনতাম তাহলে আরো বেশি শিখতে পারতো, আরো অনেক কিছু শিখতে পারতো। মানে একটা যেটা আছে যে ওর শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধিতার পাশাপাশি ওর হয়তো বা বুদ্ধিগত কোনো সমস্যা বোধহয় কিছুটা আছে। তো এটা যে সব বাচ্চা থাকবে তা কিন্তু না। তো যাদের থাকবে তাদের হয়তো একটু বেশি মানে যত্ন নিতে হবে, কিন্তু যাদের সেটা নেই তাদের কিন্তু এতটা মানে কঠিন বিষয় নয়। আমরা কিন্তু বাংলাদেশেই দেখছি যে বেশ কিছু ডেভলাইন বাচ্চাকে তারা কিন্তু রেগুলার স্কুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অনেক বাচ্চা আছে যাদের মানে আমরা